वो हमसे हारेंगे, हम बाजी मारेंगे, नाचेंगे ऐसे हम, नाचेंगे वो क्या क्या क्या, आ देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা একজন স্পেশাল ব্যক্তিকে ডেডিকেট করব, কারণ সেই স্পেশাল ব্যক্তির মুখে আপনারা এই গানটা মাঝে মাঝেই শুনে থাকেন। সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের সঙ্গীতা ম্যাডাম, সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম। তো উনি এখন পরীক্ষা দিয়ে সবে বেরোলেন, সবাই মানে আমাদের সবাইকে জানিয়েছেন যে পরীক্ষা খুব ভালো হয়েছে, রেজাল্ট খুব ভালো হবে, অল দ্য বেস্ট। মানে যত ভালো পরীক্ষা হয়েছে তার চেয়েও যেন দ্বিগুণ ভালো রেজাল্ট আসুক, এটুকুই চাইবো। তো এখন ভিডিও কী নিয়ে হচ্ছে? তো এখন ভিডিও হচ্ছে কিছু মানুষ নিয়ে যাদের ভালোবাসা বলুন, প্রতিবাদ বলুন, যে কোনো কিছুই ভীষণ স্লো, বড্ড স্লো। না সময় মতো ভালোবাসতে পারে, না সময় মতো প্রতিবাদ করতে পারে। করে কখন প্রতিবাদ? যখন সময় পেরিয়ে, যখন ভালোবাসা স্বার্থের মধ্যে চলে আসে একটা কোনো পাঁচিল, তখনই তাদের প্রতিবাদটা হঠাৎ করে দাঁড়িয়ে যায়। মানে সেই যারা আসলে এখানে আমার এই কথাগুলো বোঝার জন্য ভূগোল পড়ার দরকার আছে। এই ওই ফেকু তোর যে ভাইটা, যে আর কি শুকনো নেশাকারী, আমাদের ভিখারিদের রোদ্দুর রয়, আমাকে এসেছিল না ভূগোল পড়াতে, তো তাকে জিজ্ঞাসা করিস তো যে টেকটনিক প্লেট সম্পর্কে পড়েছে কিনা। তো দেখবেন ভালোবাসা একদিকে আছে, ভালোবাসা আর একদিকে আছে প্রতিবাদ, তার মাঝখানে দুটোই প্লেট যখন ঘষা আসলো, মাঝখানে একটা দেয়াল উঠে গেল। সেটা কি বলুন তো? স্বার্থ। ওই স্বার্থ যখন দেয়ালটা উঠে যায়, তখনই মানুষ পরবর্তীকালে ভালোবাসা থেকে প্রতিবাদে নেমে আসে। তো বুঝতে পেরেছিস? টেকটনিক প্লেট পড়েছিস? আমাকে ভূগোল পড়াতে এসেছিলি যে আমি কি রিজিয়ন মানেটা জানি না, অঞ্চল, সেটা বাংলায় যে অঞ্চল বলে সেটুকুও তুই জানিস না, ঠিক আছে? তো শুকনো নেশাকারী, তোকে আর কি বলবো, হাট। তো চলে আসি, এরকম আরেকজনকে দেখলাম, যাকে দেখে মনে হলো সে শুকনো নেশা না, বাট এমন কিছু একটা নেশা করে, মানে ভীষণই সস্তার নেশা। একটা সস্তা নেশাকারী একজন আছে, তার আর কি ভিডিও হঠাৎ করে আমার কাছে লিঙ্কটা চলে আসলো। তো ভালো করে দেখলাম, তো তার দেখলাম ওয়াইটিতে একটা নাম আছে, যা হচ্ছে দুখেন। আর সে কাকে নিয়ে ভিডিও করেছে? সঙ্গীতা দি আর সীমাকে বেশ কিছু কথা বলেছে, আর তার সাথে বলেছে কাকে? সন্দীপকে। তো সন্দীপের সম্পর্কে সে বলছে কি, যে সন্দীপকে নিয়ে সে খুবই চিন্তিত, কারণ সন্দীপের সর্বনাশ করে ছাড়বে কে না, সীমা আর সঙ্গীতাদি মিলে সন্দীপের সর্বনাশ করবে। আর সেইটা বসে বসে এতদিন তাড়িয়ে উপলব্ধি করছিল, তাড়িয়ে এনজয় করছিল কে? এই দুখেন তাড়িয়ে এনজয় করছিল। তখন কিচ্ছু বলেনি, কিন্তু বলল কখন? ওই যে দুটো টেকটনিক প্লেট, মানে একটা ভালোবাসা, একটা প্রতিবাদ ঘষাঘষি হয়েছে, তারপরেই দেয়াল উঠে গেছে কিসের? স্বার্থে। যেই স্বার্থে আঘাত করেছে, মানে ওই দেয়ালটা, তখনই আর কি প্রতিবাদের ঝড় তুলেছে। তো সেক্ষেত্রে শুনলাম বলছে যে টাকা পয়সা, নানান রকম টাকা পয়সা দিয়ে আর কি সন্দীপকে কেস কামারি দিয়ে পুরো জর্জরিত করে রাখবে। সে এতদিন বলতে পারেনি। তার সাথে সন্দীপের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করেছে, সন্দীপের সাথে ফোন নাম্বার তার দেয়া নেওয়া হয়েছে, তার সত্ত্বেও সে সন্দীপকে জানাতে পারেনি, কারণ তখন নাকি তার ফোনটা হারিয়ে গেছে। তো সেই সময় ফোন হারিয়ে গেছে, তো কি হয়েছে? সন্দীপের তো কমেন্ট বক্স খোলা ছিল, বললেই হতো যে দাদা আমি এই যে দুখেন বলছি, তোমার নাম্বারটা না আমার হারিয়ে গেছে, তুমি তো আমার নাম্বারটা জানো, আমার সাথে একটু যোগাযোগ করো তো, খুব দরকারি কথা আছে। তোমার জীবন মৃত্যুর ব্যাপার, তোমার টাকা পয়সা সব কিছু নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার। তো যাই হোক, একটা জিনিস আজকে ওয়াইটিতে দেখছি যে এক নারী সব পে ভারী, এর আগে ছিল সীমা। এই কন্টেন্টের জন্য বলুন বা এই যা আর কি ও বলতো, যখনই যেটা বলতো, মানুষ মানে একটা ওই সীমাকে দমাতে গিয়ে সবাই মিলে একটা ঝুন্ড তৈরি করতো। তো জানেন, কিন্তু তাও কি করেছে? সীমাকে আটকাতে পারেনি। আজকে সীমার নামে দিনের পর দিন একটা কথা আমরা শুনেছি কি, যে ফান্ডিং করতো। সীমা কি করতো না, বাংলাদেশ থেকে ও নাকি সিন্ডিকেট করতো। তো বাংলাদেশ থেকে যে মহিলা ওর হাতে টাকা তুলে দিয়েছে, যাকে সবাই আমরা লুলু লিসা বলে জানি, সেই মহিলা তো এখন অন্য গ্রুপে চলে গেছে। তার মানে এখন কি বাংলাদেশ থেকে টাকা নিয়ে ফান্ডিং করে যেইটা আর কি সন্দীপের পক্ষে বলার ছিল, এখন সন্দীপের বিপক্ষে করে দিতে হচ্ছে টাকা দিয়ে? আমার তো তাই মনে হচ্ছে, কারণ যে নিজে সীমার হাতে টাকা তুলে দিয়েছে, সে যদি এখন অপোনেন্ট পার্টিতে চলে যায়, আর সে যদি
সীমাকে আর সন্দীপকে দমাতে চায়, তাদেরকে মেলাইন করতে চায়, তার মানে এখন ফান্ডিংটা কিন্তু সেখানে হচ্ছে, মানে টাকাটা এবার কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে কোথায়, ওই ওদের গ্রুপের যে আর কি প্রধান আছে, যে কিনা ওই দেখেছেন দোকানের মধ্যেই 10,000 টাকা নেয়, কিসের জন্য না ওয়াশিং মেশিন কেনার জন্য। তো যে দোকানে বসে ওয়াশিং মেশিন কেনার জন্য 10,000 টাকা নিয়েছে, সে কিন্তু বলা যায় না হয়তো এই সিন্ডিকেটটা সেই করছে, কারণ সেই আমাদের বুঝিয়েছিল যে সিন্ডিকেট এরকম হয়, বাংলাদেশ থেকে নাকি টাকা আসে। তাহলে এখন তো সন্দীপের সাথে সেই ব্যক্তি নেই যে আর কি বাংলাদেশ থেকে টাকা দেওয়া নেওয়া করেছিল, সে এখন কার সাথে আছে, সে আর তার পুরো টিম আছে এখন এইদিকে। যারা কিনা একসময় সীমা সন্দীপের দিকে ছিল, তারা এখন কোথায় আছে, তারা এখন গেছে টিন আর টিনের পুরো টিমের সাথে। তার মানে বোঝা যাচ্ছে যে সিন্ডিকেটের পুরো টাকা এখন ওখানে যাচ্ছে, আর সেইখান থেকেই যেভাবে হেন তেন যেন তেন প্রকারণও, তাদের একটাই লক্ষ্য এই সঙ্গীতাদিকে সন্দীপের কাছ থেকে সরাতে হবে। সে নানান রকমভাবে সাম দাম দণ্ড ভেদ সব রকমভাবে সরাতে হবে। কীভাবে, যদি দেখা যায় আগে দাম দিয়ে কেনার চেষ্টা করবে, বুঝিয়ে সুঝিয়ে, তারপর হচ্ছে গিয়ে দাম দিয়ে কেনার চেষ্টা করবে, তারপর যখন পারবে না তখন কি করবে, তার নামে দণ্ড, মানে তার নামে মিথ্যা কথা রটিয়ে, কুৎসা রটিয়ে, যেভাবেই হোক তারপর কি করবে, বিভেদ। লাস্ট ওদের অস্ত্রটা বাকি আছে কি বলুন তো, বিভেদ। সেটা ওরা এক্সিকিউট করা শুরু করে দিয়েছে। বিভেদটা বাঁধানোর একবার না দুবার চেষ্টা করেও ছিল, আগেও করেছিল, যেটা কিনা ম্যাডামের সাথে সীমার বিভেদ, ম্যাডামের সাথে সোমা ধরিত্রী তাদের হচ্ছে বিভেদ। ওনার যারা আর কি স্ট্রং যে কজন ম্যাডাম আর কি যাকে যাকে সাপোর্ট করে, তাকে সাপোর্ট করে যারা আগের থেকে ভিডিও করছিল, তাদের মধ্যে চেষ্টা করেছে আর কি বিভেদ লাগানোর। তো এই সমস্ত কিছু করছে একটাই কারণে, যে সন্দীপের পাশ থেকে সঙ্গীতাদিকে সরাতে হবে, বা সঙ্গীতাদির পাশ থেকে সন্দীপকে সরিয়ে নিয়ে সন্দীপকে কোথায় নিয়ে যেতে হবে না, আরেকজন যে আছে তার কাছে, আরেকজন যে মানবাধিকার কর্মী আছে সে তার কাছে। তো যাই হোক, এই দুঃখেনের দুঃখভারী কাহানি আমি শুনছিলাম, ভালো করে মন দিয়ে শুনছিলাম, সব ভালো করে শুনছিলাম। তাকে বাড়িতে রেখেছিল, তাকে নাকি চাকরের মতো খাটিয়েছে। তো চাকরের মতো যখন খাটিয়েছে তখনই তো প্রতিবাদ করা উচিত, যে আমি কি আপনার বাবার চাকর? আচ্ছা, বাবাটা বাদ দিয়ে যদি শুধু এমনি যে আমি কি আপনার চাকর, যে আমাকে দিয়ে মানে কাজের লোকের মতো খাটাচ্ছেন, কেন খাটাচ্ছেন, তাই না? এটা তো বলতে পারতো, কিন্তু তখন বলেনি। তখন চাকরের মতোই কাজ করেছে, চাকরের মতো কাজ করেছে তখন, কারণ ভালোবাসা ছিল, তখনও স্বার্থে আঘাত লাগেনি, তাই জন্য। তো যাই হোক, যে আর কি কথাটা বলছে তার সম্পর্কে, তার তো বায়োডাটা শুনলাম, সে নাকি একটা ধর্ষণের মতো জঘন্য একটা কাজের সাথে সে লিপ্ত, তার সেই জন্য তার নাকি মানে কেস কামারি পর্যন্ত হয়েছে, শুনলাম যেটুকু। তাহলে এইরকম একটা ব্যক্তির শুধু মুখের কথায় কি কোনো রকমভাবে কিছু বিশ্বাস করা যায়? বলছে তার কাছে নাকি নানান রকমের কল রেকর্ডিং আছে। তো যদি কল রেকর্ডিং থাকে তো সেগুলো শোনাক, যদি ক্ষমতা থাকে, যদি সত্যি তার কাছে কল রেকর্ডিং থাকে তাহলে শোনাক, তাহলে তো বুঝবো। আর কি শোনাবেটা কি, আমি তো এটাই বুঝতে পারছি না। তো যাই হোক, মানে তার পুরো কথা শুনতে শুনতে একটা জিনিস চিন্তা করে দেখলাম, পরেই দেখলাম যে তারপরেই সে আরেকজন যে মানবাধিকার কর্মী দিদি আছে তার নামটা যেই আনলো, তখনই ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল, যে এই সঙ্গীতাদিকে কোনোভাবে হয় মেলাইন করে, না হয় রাগিয়ে, বা সন্দীপের মাথাটা চিবিয়ে এদের দুজনকে আলাদা করতে হবে। সন্দীপের কাছ থেকে সীমা সঙ্গীতাদিকে আলাদা করে দিতে হবে, তবে গিয়ে সন্দীপের মাথা মুড়ে যা করা সেগুলো করতে হবে। সেগুলো কিন্তু এই যে গুটিটা আপনারা দেখছেন দুঃখের নামে, এ একটা সামান্য বোড়ে। এখানে যে গেমটা খেলা হচ্ছে তার মাথা মন্ত্রী অনেক অন্য জায়গায়। তো এই বোর্ডের মুখ থেকেই আসল কথা বেরিয়ে গেল, সে কি, যে সঙ্গীতাদি নাকি ওই আরেকজন যে দিদি আছে হাবলি ডাবলি যার নাম, সেই হাবলি ডাবলির ড্রেসিং সেন্স সেটাকে কপি করে, তার জুয়েলারি, তার সাজ সব কিছু সে আর কি কপি করে। এই কথাটা যখনই বললো তখনই বুঝে গেলাম যে এটা ওই হাবলি ডাবলির পোপাট। তার এখন মুখটা তাকে হাবলি ডাবলি খুলতে বাধ্য করেছে ইচ্ছা করেই। আর তারও পেছনে কারণ কে বলুন তো, আরেক বড় মাথা, সে হচ্ছে গিয়ে বক। তো আপনারা দেখেছেন এর আগে বকের কীরকম মানে কাচ্চা চিট্টা খুলে গেছিলো। তো সেই বকের ক্ষমতা আছে সেইটাকে আবার অন্যরকমভাবে ঘুরিয়ে দেওয়ার। সে বুঝিয়েছে যে আমাকে ওটুকু বলতে হয়েছে, না হলে আমি ওদের কাছ থেকে খবর পেতাম না। তো ওরা কি খবর মানে এর কাছ থেকে পেয়েছে, কি যেন বলে, সোমা ধরিত্রীর কাছ থেকে, সেটুকু কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই যে সোমা ধরিত্রী সে সময় কি ভেতরের খবর দিতে পারে, তাই না? তো উনি সেটাকেই আর কি বুঝিয়েছে যে আমি ওদের লোক হওয়ার চেষ্টা করেছিলাম,
ঠিক আছে, সেই জন্য আমাকে ওটুকু কথা বলতে হয়েছে। আর এই হাবলি ডাবলি বলুন বা আমাদের এই টিন বলুন, মাথায় সব দুজনেরই খুব বেশি কিছু নেই। হ্যাঁ, হাবলি ডাবলি ম্যাডাম হয়তো একটু আইন কানুন জানেন, একটু বেশি ডেয়ারিং সব কিছু, কিন্তু টিন যেমন একদমই মানে উপরমালা একদম খালি। উপরমালা খালি না হলে মানুষ এরকম কেউ করে? হ্যাঁ, এরকম কেউ করে যেখানে কিনা সব কিছুই ছিল সেখানে সব কিছু ফেলে রেখে দিয়ে এখন মানে ইচ অ্যান্ড এভরি জিনিসের জন্য মহতাজ হয়ে থাকার মতো অবস্থা করে। তো আজকে আমাকে একজন খুব সুন্দর, কয়েকজন খুব ভালো ভালো কমেন্ট করেছেন। সেই কমেন্টের মধ্যে একজন বলেছেন যে এই যে 900 টাকা পলাটার দাম কেন, কারণ হচ্ছে গিয়ে সোনা অলরেডি দেওয়া আছে। সোনা অলরেডি দেওয়া আছে, 900 টাকা শুধুমাত্র মজুরির চার্জটা নিয়েছে জেঠু। তো ওনার কথাটার আমি অবশ্যই যুক্তি খুঁজে পেলাম। যাই হোক, আরও একজন খুব ভালো কমেন্ট করেছে, যিনি আর কি বলেছেন যে প্রথম দিকে টিন ঠিক করেছিল যে ও ডিভোর্স দিয়ে দেবে, সেই জন্যই ও বলেছিল যে আমার মুক্তি চাই, আমার আর কিছু চাই না। কারণ তখনও ভেবেছিল যে ও ঘুনাতে গিয়ে নতুন সংসার পেতে, নতুন যে আর কি জীবন শুরু করেছে সুন্দর করে, ও ঘুনাতেই থাকবে। কিন্তু যতদিনে এইটা এক্সিকিউট হবে তার আগেই ওর মোহভঙ্গ হয়। কারণ শুনেছেন খুদ ওর দাদার মুখ থেকেই বেরিয়ে গেছে যে প্রত্যেক মাসে ও আচ্ছা করে একবার আগা পাঁচতলা ওকে মার দেওয়া হয়। আর সেটা কোথায় না, বোঝাই যাচ্ছে ঘোনাতেই। দাদা নিশ্চয়ই নিজে মেরে নিজে বলবে না, ওর মা বাপই ওকে মারবে না, তো রইল পড়ে কে? অবশ্যই কবিতা চোর ফোকলা, যার সম্পর্কেও বলে দিয়েছে যে আমি একে ভালোবাসি, যার বাড়িতেও থাকে, তার প্রমাণও দিয়ে দিয়েছে যে তার বাড়িতেই আর কি ওর প্রোডাক্ট আসে। তারপর হচ্ছে গিয়ে তার বাড়িতে তার মানে যে বাবা, মানে আমাদের কাকার ছেলের যে বাবা, কাকাকে ফোন করলে সেখানে টিনকে পাওয়া যায়। টিন নিজেই বলে আমি তো হ্যাঁ শ্বশুর বাড়িতে আছি, হ্যাঁ ঘোনা বাড়িতে রয়েছি, আজকে এসেছি, 2 দিন থাকবো, তারপর যাব। নিজেই বলে দিয়েছে, সব স্বীকারোক্তি আমাদের কাছে রয়েছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মারটা খায় কার কাছে? ঘোনা বাড়িতে গিয়ে ওই ফোকলার কাছে। তো সেই জন্য ও বুঝে গেছে যে এখানে পুরোপুরি আমার থাকা চলবে না। এমনিতেও শুনেছি যে ওখানকার যে শাশুড়ি, তার সাথেও ওর একচট হয়ে গেছে। তো এখানে পুরোপুরি যে বসবাস করা সেটা ওর দ্বারা হবে না। সেই জন্যই ও জানে ওর ওই আপ অ্যান্ড ডাউন করতে লাগবে। আর বাপের বাড়িটাকে এখন আপাতত নিজের বাড়ি হিসাবে রাখতে হবে, তারপর পরবর্তীকালে যে ফ্ল্যাট কিনুক বা যাই করুক, ভাড়া নিক। সেই জন্যই তো চেয়েছিল যে ভাড়াটা নেবে, নিয়ে সেখানে নিজের মতো নিজে স্বাধীনভাবে থাকবে। তো এই জন্যই ও তখন রাজি হয়ে গেছিলো প্রথম দিকে যে আমার কিচ্ছু লাগবে না, আমাকে মুক্তি দিয়ে দে, আমি নতুন করে সংসার পাতবো। সেই মোহ ওর ভঙ্গ হয়ে গেছে। কারণ সত্যি কথা বলতে ভালো করে জানে যে যার হাত ধরেও বেরিয়েছে তার কোনো ইনকাম নেই। মানে যেটাও বলেছিল যে আমি জাহাজের একেবারে কি জানো, জাহাজের মালিক তো নয়, যা হোক জাহাজের চাকরি করি, ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার। তো সেই মেরিন ইঞ্জিনিয়ারের যে কত নিয়ার আছে সে তো বুঝে গেছে। সেই জন্য ও জানে যে সেই যখন আমাকে থাকতেই হবে, নিজেই করে খেতে হবে, তাহলে আমি এরকমভাবেই থাকবো যে ও আমার আন্ডারে থাকবে, আমি ওর বাড়িতে গিয়ে ওর আন্ডারে থাকবো না, মারধর খাবো না। ঠিক আছে, সেই জন্য ওর পরবর্তীকালে যা স্টেপ সেক্ষেত্রে 20 লক্ষ বলছে, 2 কোটি দিলেও শুনবো না। মানে বক্তব্যটা কি, 2 কোটি দাও আমাকে। তো যাই হোক, এই কথাটাও কিন্তু যিনি বলেছেন একদম খুব ভালো কথা বলেছেন। তো যাই হোক, এবার চলে আসি আরেকজনের। মানে এরা প্রতিটা সার মেয়েও এখন লেগেছে সঙ্গীতা দিঘি আর হচ্ছে গিয়ে সীমার পেছনে, আর ওয়াইটিতে ভিডিওর মাধ্যমে আমার পেছনে। মানে কোনোভাবে আমাকে যদি দমানো যায়, সে নোংরা থেকে নোংরা চরম পর্যায়ে নিয়ে চলে যাবে, জানেন তো। আমি তো বলেই দিয়েছি, যত নোংরামি করবে আমার তত কেস স্ট্রং হবে, করে যা। আর সবচেয়ে বড় কথা, আমার গায়েই লাগে না এখন আর গায়ে লাগে না। কারণ আমি বুঝে গেছি যে আমার যারা দর্শকরা আছে তারা আমার সত্যিটা জানে। তারা আমাকে যেভাবে সাপোর্ট করে, মেন্টাল যে মানে কি বলবো একটা স্ট্রেংথ দেয়, তাতে আমার এখন আর কোনো যায় আসে না। এই কতগুলো ফালতু প্রতিটা সার মেয়েও আমাকে নিয়ে কী ভৌ করছে আমার কোনো যায় আসে না। প্রত্যেকটা দর্শক এসে লিখছে যে ওরা তোমাকে নিতে পারছে না, তেমনি মানে ওয়াইটি আর ওয়াইটির বাইরে সীমা আর সঙ্গীতাদিকে নিতে পারছে না। সেই জন্য তো দেখেছেন এই যে আরেকটা যে আছে আমাদের, যার নাম আমি দিয়েছি ফেকু, যাকে সবাই বলে সাইকো, তাকেও দেখেছেন। তাকে এখন দেখলেন আমার পেছনে যে এমন লাগান লাগলো যে তার পুরো পোল খুলে হাতে চলে আসলো। একজন দেখলাম যার কোনো পোকা একটা চ্যানেল, সেখান থেকে ওর সমস্ত কাচ্চা চিঠা খুলে দিচ্ছে। তো তাকেই মনে হয় উত্তর দিয়ে বলছে যে তুই ভুলে যাস না, তোর বিরুদ্ধে কিন্তু আমার কাছে অনেক কিছু রয়েছে, কিভাবে
পর্ন সাইটে কোনো মেয়েদের কি ছবি টবি দিতিস, আমার কাছে সমস্ত রয়েছে। তুই আরেকজনকে কি রেট দিয়েছিলি সেটা কিন্তু আমার কাছে রয়েছে। তাহলে ভাবুন সেই সেগুলো কি আটি বাঁধছিলেন আপনি ম্যাডাম? ছিঁড়ে ওগুলোকে আটি বেঁধে রেখে দিয়েছিলেন যে যবে আপনার এই ভাইয়ের সাথে আপনার ফিকশন লাগবে তখন আপনি সেগুলো সামনে এনে দেবেন। মানে কত বড় নোংরা চরিত্রের মহিলা এটা, আমি শুধু ভাবি কত বড় নোংরা চরিত্রের মহিলা যে যখন ভাই এইসব নোংরামিগুলো করেছে তখন চুপচাপ বসে সেগুলো গিলেছে, তখন মজা নিয়েছে। কারণ যাদের বিরুদ্ধে, যেসব মেয়েদের বিরুদ্ধে এগুলো করছে সেসব মেয়েগুলো তো ওনার শত্রু, ওনাকে তো তাদেরকে তো সহ্য করতে পারে না। হ্যাঁ, তাদেরকে সহ্য করতে পারে না, তাই তখন প্রতিবাদ করেনি, বলেনি একবারও যে না ভাই এটা করিস না, ওটা একটা মেয়ে, ওর জীবনটা নষ্ট হবে, কেন এরকম করছিস, কেন বলছিস। তখন বলেনি, এখন বলছে, যেহেতু এখন ওর কাচ্চা চিঠা খুলে দিচ্ছে। তো ম্যাডাম আপনারও কি প্রতিবাদ স্লো হ্যাঁ ক্যা অবাক হয়ে যাই। চাকরি, এত ভালো চাকরি, হ্যানা তেনা, তার তো যার সামনে এক একটা আসছে, বাপরে বাপ, সত্যি। ওই যে বলেছিলাম যে সন্দীপ ঘোষের রাজ্যে সব কিছুই সম্ভব, সমস্ত কিছুই সম্ভব। ছি 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 ছি, এই কথাগুলো শুনে তো আমার আরও মনে হচ্ছে থুতু দি যে দেখেছে বসে বসে যে বিনা কারণে কোনো মেয়ের ফটো সোশ্যাল পর্ন সাইটে দিয়েছে, তারপর কোনো মেয়ের রেট দিয়েছে, কি অবস্থা। তো যাই হোক, সবাই মিলে চেষ্টা করে যাচ্ছে সঙ্গীতাদিকে হাঁটানোর, সীমার মুখ বন্ধ করে দেওয়ার আর আমার মুখ বন্ধ করে দেওয়ার, কিন্তু কোনোটাই হবে না। আর সন্দীপকেও সরিয়ে নেওয়ার, এই সীমা আর সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে। কিন্তু সন্দীপ এতদিনে যদি বুঝে যায় তাহলে বুঝে যাবে এইসব ফালতু লোকের কথায় ও আর কোনোভাবে প্রভাবিত হবে না, ঠিক আছে। তো এটা পুরোটাই এই বলা যায় না, এর মধ্যে ব্যাঙ্গালোরও সামিল আছে। ব্যাঙ্গালোর বলেছে এই যে আর কি আজকে ময়দানে নেমেছে আমাদের সঙ্গীতা ম্যাডামকে মেলাইন করতে, মানে আমাদের টিনকে বলেছে টিন বক টু হাবডি লাগিয়েছে এই দুখেনকে। তো দুখেন সে সব মানে অসভ্যতামি চুপচাপ সহ্য করেছে মুখ বুঝে, মানে সঠিক সময়ের অপেক্ষা করছিল। আরে ভাই সত্যি তোদের মাথায় কি রয়েছে। তো যাই হোক, আমি কোনো রকমভাবে বিশ্বাস করি না, আমি যেটুকু যা বোঝার নিশ্চয়ই বুঝি, আমি বিশ্বাস করি না। যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে এই পুরো বিষয়টা, এই যে ছেলেটির কথা তুমি কি বিশ্বাস করো, আমি বললাম না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, কিছু এদিক ওদিক তো হয়েইছে, সেটা আলাদা কথা, কিন্তু যেটা ও বলছে, যে কথাগুলো ও বলছে যে সন্দীপকে ফাঁসানোর জন্য করছে, আমি এই কথাটা বিশ্বাস করি না। কারণ তার কোনো প্রমাণই নেই। উল্টে সন্দীপ নিজে ভুলবশত একটা কেস হয়েছিল, সেটাও কিন্তু সেটার থেকে বার করে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে টাটা।